এখন আমরা কথা বলছি স্ট্রোক কালার নিয়ে। স্ট্রোক কালার বিষয়টি কী? যখন আমরা কোনো একটি শেপ ক্রিয়েট করি তখন দেখতে পাবেন এটাতে আসলে দুটি কালার, একটি হচ্ছে ফিল কালার আর একটি হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক কালারটিকে বোঝার জন্য আমি একটু জুম করছি। জুম করলেই এখানে দেখতে পাবেন হোয়াইট কালারের পাশে একটি ব্ল্যাক কালার। এই ব্ল্যাক কালার আউটলাইনটি হচ্ছে আসলে স্ট্রোক কালার। যদিও পূর্বে যারা আমরা পাওয়ার পয়েন্ট দেখেছি সেখানে স্ট্রোক কালারটিকে আসলে আউটলাইন কালার বলা হয়েছে আর ভিতরের কালারটিকে ফিল কালার বলা হয়েছে। আমি একটু কালার চেঞ্জ করে দেখি। চেঞ্জ করা কালারটি রেড কালার করে নিচ্ছি। আউটলাইন কালার যেটি স্ট্রোক কালার বলছি সেটি। এখন এই আউটলাইন বা স্ট্রোক কালার, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভাষায় এটি স্ট্রোক কালার। এই স্ট্রোক কালারটিকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করব। এটার মধ্যে খুবই চমকপ্রদ বেশ কিছু ব্যবহার রয়েছে। প্রথমত এই স্ট্রোক কালারটিকে কয়েকটি উপায়ে আসলে নিয়ন্ত্রণ করা যায়। আমরা দেখি প্রথমত এখানে রয়েছে স্ট্রোক কালার, এটিকে উপরে রেখে ডাবল ক্লিক চাপলে আমরা এই পাশে একটি কালার পিকার দেখতে পাচ্ছি। এখান থেকে ইচ্ছে মতো আমরা কালার চেঞ্জ করতে পারি। ওকে বাটন প্রেস করলেই এটার কালার পরিবর্তন হয়ে যায়। তো এটি পরিবর্তন করার জন্য অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, এরপরে কালার দিলাম, চেঞ্জ হয়ে গেল। আবার যদি এখানে আসি তাহলেও কালার চেঞ্জ হচ্ছে। একটু খেয়াল করলে দেখবেন আমাদের ঠিক এইখানে এখানে টুলবারে যেরকম কালারটি রয়েছে ঠিক একইভাবে এখানেও রয়েছে। আমরা যখন তখন চাইলেই এটাতে ক্লিক করে ফিল কালার আর এটাতে ক্লিক করে স্ট্রোক কালার চেঞ্জ করতে পারি। খুবই চমৎকার একটি পদ্ধতি। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি। দেখুন কালারটি পরিবর্তিত হয়েছে। আবার একটু তাকালে এদিকে দেখবেন ঠিক উপরে এখানেও একইভাবে স্ট্রোক কালারটি রয়েছে। এখান থেকেও চাইলে আমি ইচ্ছেমতো কালার পরিবর্তন করতে পারি। গ্রিন কালার দিলাম, দেখুন কালার চেঞ্জ হয়েছে। স্ট্রোক কালারটিকে কন্ট্রোল করার জন্য দুই দিকে আমরা আসলে টুলস দেখতে পাই। আমাদের কন্ট্রোলিংয়ের জন্য ঠিক উপরে দেখতে পাচ্ছেন এই কন্ট্রোল বারের মধ্যে স্ট্রোক কালারকে নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল বার চলে এসেছে। আবার উইন্ডোজে গেলে আপনি একটু নিচে নামতেই স্ক্রল করতে হবে। যদি না দেখা যায় তাহলে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছেন স্ট্রোক কালারের অপশনটি। আমি আবার আনছি। এখানে আসার পরে স্ট্রোক কালার ক্লিক করতেই আপনি ঠিক এই জায়গাতে পাবেন। আসলে পূর্ব থেকেই আমরা আমাদের যে ইয়াটা রয়েছে ওয়ার্ক স্পেসটি সেটি আমরা সাজিয়ে রেখেছি। এখানে স্ট্রোক কালারটি দেখতে পাওয়া যাচ্ছে। আমি ব্যবহারের সুবিধার্থে এটাকে একটু নিচে আনি এবং এটাতে ক্লিক করতেই স্ট্রোক কালারের একটি নমুনা দেখা যাচ্ছে। যদিও স্ট্রোক কালারের এই বিষয়টি খুবই ছোট আকারে দেখাচ্ছে, আমি চাইলে এখানের অপশনগুলো আরও মোর অপশনস নিয়ে আসতে পারি। যদিও বা এখানে খুব অল্প একটি ফাংশনস দেখা যাচ্ছে, অর্থাৎ ওয়েট বাড়ানো যাবে। ওয়েটটা কি আমি একটু সিলেক্ট করছি এবং এখানে 1 ppt দেখা যাচ্ছে উপরে এবং নিচে এই দুটি বাটন চেপে এটার সাইজটি বাড়ানো কমানো যেতে পারে। আচ্ছা, এখন আমি যদি এখানে ক্লিক করি একটি বাড়ছে। এই পাশে খেয়াল করলে দেখতে পাচ্ছেন এটার সাইজ বেড়ে যাচ্ছে স্ট্রোক কালারটির। আবার পাশে একটি ছোট্ট আইকন দেখা যাচ্ছে ড্রপ ডাউন, এটিতে ক্লিক করলে আমরা এখানে বেশ কিছু রেডিমেড সাইজ দেখতে পাই। এখান থেকে শুধুমাত্র সিলেক্ট করলেই হবে। দেখুন সাইজগুলো ইচ্ছে মতো বাড়ছে কমছে এই সাইজগুলোতে ক্লিক করলে। আবার এখানে আমরা লিখতেও পারি 5 স্ট্রোক কালার 50 লিখতে পারি। আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে গিয়ে জাস্ট ক্লিক নয়, মাউসটা এটার উপর রেখে মাউসের হুইলারটি অর্থাৎ চাকাটি ঘোরালে দেখুন সাইজ বাড়ছে এবং কমছে।
খুবই সুন্দর, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারেন। ঠিক একই রকম আমরা যদি একটু উপরে আসি, এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক কালারের সেই সাইজটি রয়েছে। এখানে যেমন 18, এখানেও 18, অর্থাৎ সেম একই জিনিসটা এখানে চলে এসেছে। এখান থেকে আমরা স্ট্রোকের যে ওয়াইডটি বাড়াতে কমাতে পারি। একই রকমভাবে এখানেও ড্রপ ডাউন আইকন দেখতে পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর একটি বিষয়। এবার আমরা আরেকটু এদিকে চলে আসি। এদিকে আসার পরে ফাংশনগুলো খুবই অল্প দেখাচ্ছে। এখানে আসলে স্ট্রোককে মেনটেন করার জন্য আরও বেশ কিছু ফাংশন রয়েছে। এই যে এইখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এটিতে যখনই আমরা ক্লিক করব, এখানে দেখতে পাবো শো অপশন। এই শো অপশনটিতে ক্লিক করতেই আমাদের এই বিষয়টি অনেক বড় হয়ে গেছে। এবার এখান থেকে আমরা বেশ কিছু জিনিস আসলে নিয়ন্ত্রণ করতে পারি। তো প্রথম কয়েকটা জিনিস আমরা এখান থেকে দেখি, এরপরে এটিকে আমরা বিভিন্নভাবে এক্সপ্লোর করব। তো দেখুন এখানে ক্যাপ আছে, কর্নার আছে। তো ক্যাপ জিনিসটা কি? যদিও এটা আসলে এরকম বক্স আকারের শেপের মধ্যে বুঝতে পারা যাবে না, কিন্তু কর্নারটা বোঝা যাবে। কর্নারটা বোঝা যাওয়ার জন্য দেখুন আমি এটাতে ক্লিক করি, কর্নারটা বোঝাচ্ছে না, ক্যাপটাও কম বোঝাচ্ছে। সিলেক্ট করি। আচ্ছা, এটাতে খুব একটা বুঝতে পারা যাচ্ছে না। আমি একটু লাইন আর্ট করি, তাহলে বুঝতে পারা যাবে সহজেই। আচ্ছা, আমি এখান থেকে কার্ভ টুলের সাহায্যে একটি অ্যাশ যে লেটারটি রয়েছে, অ্যাশ লেটারটি লিখছি। ওকে, অ্যাশ লেটারটি লেখার পরে আমরা স্ট্রোক কালারটির কয়েকটা বিষয় লক্ষ্য করতে পারি। সেটি হচ্ছে এখানে দেখুন, এটা একদমই মসৃণ কর্নার তৈরি হয়েছে। তারপর এটা এখানে এসে শেষ হয়েছে। পুরো ব্যাপারটি একদম সেম একটি রেশিওর উপরে শেষ হয়েছে। এখন এই অবস্থায় যদি আমরা স্ট্রোক কালারটি বাড়াই, এটা মোটা হয়, এবং স্ট্রোক কালার কমালে এটা চিকন হয়। তো এখানে নিচের ফাংশনসগুলো আমাদের কাজকে কীভাবে পরিবর্তন করে সেটি আমরা এখন দেখব। আমি একটু সাইজ বাড়িয়ে নিলাম, এবং ক্যাপ অপশন থেকে যখনই আমি এই রাউন্ড ক্যাপে ক্লিক করলাম, দেখুন রাউন্ড ক্যাপে ক্লিক করতে একটু আগে যে এটি প্লেন ছিল, সেটি এখন রাউন্ড হয়ে গেছে, গোল হয়ে গেছে। আবার এটাতে ক্লিক করতে একটা পরিবর্তন আসে, সেটা বোঝার জন্য আমি একটি এই টাইপের শেপ তৈরি করলাম। এটার মধ্যে পার্থক্যটা বোঝা যাবে। কেউ সেটি দেখুন, এটাতে যখন ক্লিক করলাম খুব একটা বুঝতে পারা যাচ্ছে না পরিবর্তনটি। আচ্ছা, ওকে। এরপরে এখানে আমি যদি আবার এটাতে সিলেক্ট করি, একটু খেয়াল করলে দেখবেন এখানে একটি কর্নার তৈরি হয়েছিল। সেই কর্নারটা ব্লেডের মতন, এটাও রাউন্ড হয়ে গেছে। আবার এটাতে ক্লিক করলে দেখুন মনে হচ্ছে ব্লেড দিয়ে কাটা হয়েছে। ঠিক আছে, তা আমরা বিভিন্ন সময় এটাকে এভাবে নিয়ন্ত্রণ করতে পারি। দেখুন এইখানে ব্লেড হয়ে কেটেছে, কিন্তু এখানে কর্নার ঠিকই রয়ে গেছে। বাহিরের অংশটাতে সে বিষয়টিকে হিট করেছে আর কি। তো কর্নারকে মেনটেন করার জন্য বাহিরের অংশটুকু এটা দিয়ে করা যায়, আর এখানে হচ্ছে ইয়াটি বা উপরে হচ্ছে ক্যাপ অপশন। তো এক্সপ্লোর করে দেখবেন কেমন করে কোনটা কেমন আচরণ করে। এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ড্যাশ লাইন। এই ড্যাশ লাইনটি কীভাবে কাজ করে? ড্যাশ লাইনটি কাজ করার জন্য আমি যদি এই ড্যাশ লাইনের উপর ক্লিক করি, এখানে বেশ কিছু ডট ডট টাইপের তৈরি হয়েছে, যদিও বুঝতে পারা যাচ্ছে না। আমি আগের অবস্থায় চলে আসি, এই ক্যাপ মোড এবং কর্নারগুলোকে অফ করে দিয়েছি। ওকে, এবার দেখুন এখানে বেশ কিছু টুকরা টুকরার মতো দেখাচ্ছে, অর্থাৎ এটা মূলত যখন ছোট করব তখন বুঝতে পারবো এটা এক ধরনের স্কোয়ার টাইপের সাইজ তৈরি হয়েছে। ওকে, এবার এখান থেকে আমি একটু রাউন্ড করে দিই। রাউন্ড করে দেওয়ার পরে দেখুন এগুলো সব রাউন্ড হয়ে গেছে। তো এখানে যদি আমি সবগুলো ধরেন যে কোনো একটা নির্ধারিত সংখ্যার উপরে করে এখানে লিখি, তাহলে এই টাইপের একটা রূপ দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, এটা আমরা এভাবে দেখতে চাই না। এখন আমি যদি চাই সবগুলো গোলাকৃতি হয়ে যাক বৃত্তের মতো, কিভাবে করতে পারি? এই যে গ্যাপ আছে, এখানে ধরুন
সরি, এই লাইনটা অন থাকতে হবে। এখানে 0 দেই, এখানে ধরুন বাড়াই, কত বাড়তে পারে দেখি। আসলে আমার মাউসের স্ক্রল বারটি চাপ পড়তেই সবগুলোর মধ্যে ফিল আপ হয়ে গেছে অটো। এগুলো একটু 0 করে দিচ্ছি। এখানে 50 দিয়ে দেখি কি হয়। এগুলো রাউন্ড থাকবে, ওকে। 50 দেওয়ার ফলে অনেক ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। এটার সাইজ, এখানে সংখ্যা কমাতে থাকি, যত সংখ্যা কম থাকবে তত ঘনত্ব বাড়বে। তো দেখুন একটি ডট ডট টাইপের সিস্টেম তৈরি হয়েছে। তো এগুলোর মধ্যেও আমরা চাইলে একটু ট্রাই করতে পারি কী হয় দেখি। ধরি 5, এখান থেকে রাউন্ডগুলো একটু বাদ দেই, ঠিক আছে। এটা প্রতিটা বিষয় একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, কিছু বাড়াই কিছু কমায়, ঠিক আছে। আপনি প্রতিটা বিষয়কে যখন একটু এক্সপ্লোর করবেন তখন এখানে বিভিন্ন রকমের ফিল পাবেন। তো এটা আসলে আপনার ক্রিয়েটিভিটি নিশ্চিত করার জন্য আপনাকেই একটু এক্সপ্লোর করে দেখতে হবে, এই আর কি। ডট ডট দেখা যাচ্ছে, অনেক রকমের ইয়ে আছে, এগুলো একটু জাস্ট এক্সচেঞ্জ করে করে দেখবেন যে কোনটা আপনার সাথে কেমন আচরণ করছে, ঠিক আছে। ওকে, আমি জাস্ট একটু ঘুরিয়ে দেখছি কোনটা কেমন করে। আচ্ছা, ওকে, এখানে বসে না থাকি। এরপরে আরেকটা ব্যাপার, এটা একটু লক্ষণীয় হতে পারে, একটু 0 করে দিচ্ছি একটু। কি হয় এখানে একটু বাড়াই এবং রাউন্ড করে দিই। আচ্ছা, একটু খেয়াল করুন, এখানে আমাদের শেপটা আসলে এই পর্যন্ত, একটু উপরে, কিন্তু এই যে এখানে ড্যাশ লাইনের এখানে এটা তৈরি হয়ে থাকে, মানে এটাতে সিলেক্ট থাকার কারণে এটা বরাবর ফিট হইতেছে না। কিন্তু আমি যদি এটাতে ক্লিক করে দেই তাহলে কি হবে, এটা বরাবর ফিট হবে। উল্টোটা হলো মনে হচ্ছে। আচ্ছা, এটা ফিট হচ্ছে না, কিন্তু এটা ফিট করে ফেলবে, সরি। আচ্ছা, আমরা এই টুলসটাতে একটা পার্থক্য দেখতে পাচ্ছি। এটা যাওয়ার কথা এতটুকু দূরে, কিন্তু সে এই যে গ্যাপটি মেনটেন করার জন্য উপরে উঠতে পারছে না। যখন আমরা এটা করব অনেকটা অটোফিট টাইপের হয়ে কাজ করতেছে আর কি, ঠিক আছে। এটা আমরা অবশ্যই বুঝবো। যাই হোক, এক্সপ্লোর করা এটাই হচ্ছে মেইন বিষয়। এখন আমরা যদি ড্যাশ বাদ দিয়ে দিই, এরকম একটি জিনিস তৈরি হলো আমাদের সামনে। এখন নিচে আরও কিছু অপশনস রয়েছে, অ্যারো চিহ্ন দেখুন, সামনে এবং পিছনে আমরা চাইলে অ্যারো মানে তীর যুক্ত করতে পারবো। অনেক রকমের তীর রয়েছে। তো আমি প্রথমে এটিতে ক্লিক করি, দেখুন এটির মাথায় একটি তীর তৈরি হয়েছে। তো অপর মাথায়ও কি তীর দিতে চাই? যদি চাই তাহলে দিতে পারি, যদি দিতে না চাই ওইটাকে আমি শুরু দিতে পারি, দেখতে পাচ্ছেন। তো এরকম করে আমরা যখন যেদিকেই অনেক সময় ধরনের ডিরেকশন তৈরি করতে হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এইভাবে করে অ্যারো চিহ্ন আমরা দিতে পারি, বুঝতে পারলেন। একটি লাইন শেপ যদি নেই, লাইন শেপের এখানে এইভাবে করেও ডিরেকশনটা অ্যাড করা যাচ্ছে। যাই হোক, এখানে বেশ কিছু রেডিমেড অ্যারো চিহ্ন রয়েছে। আমাদের অনেক ক্ষেত্রে এগুলোর ব্যবহার রয়েছে। আপনি একটু এক্সপ্লোর করে দেখবেন এখানে আসলে কেমন কেমন রয়েছে। তো ক্লিক করলেই এগুলোর মাথা চেঞ্জ হচ্ছে। তারপরে আপনি এখান থেকে টিক করে ক্লিক করুন, দেখতে পাবেন। এটা পিছনের সাইড যদি হয়, স্কোয়ার পেলাম, আউটলাইন কালার, তারপরে থেকে এটি প্রতিটা আসলে আপনি এক্সপ্লোর করবেন। আমি এক্সপ্লোর করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এই একটি বিষয়। তাহলে আমরা যদি কোনো একটি লাইন টানি তাহলে সেটিকে এভাবে অ্যারো করতে পারি। যদি এভাবে বক্স হয়ে যায় তখন, হ্যাঁ, তখনও কিন্তু এটি কাজ করবে। দেখুন এখানে তীর চিহ্ন কোথা থেকে কোথায় গিয়ে শেষ হলো সেটাকে মেনটেন করছে আর কি। তা আমি কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব সেটাও চাইলে দেখা দিতে পারি। ওকে,
ঐচ্ছিক বিষয়। না চাইলে এখান থেকে নান করে দিতে পারি। এখান থেকে নান করে দিলে এটা আর থাকবে না। তো এখানেও ধরুন এটাতে আমার প্রয়োজন নাই, তাহলে নাই করে দিচ্ছি। ঠিক আছে? কারণ সবসময় আমাদের প্রয়োজন হবে না। আবার একটা বিষয়, অনেক সময় দেখা যাচ্ছে আমরা যখন এগুলো একটা অ্যাক্টিভ করি, এবার অন্য কোনো শেপ নিলে ওইটা বারবার অ্যাপ্লাই হয়ে যায়। তো যাই হোক, এখানে আরও বিভিন্ন রকম ফাংশন আছে। আচ্ছা, এখানে আপনি এদিকটায় দিলেন শুরু এবং এদিকটা শেষ। তো এটা ঘোরাতে চান যে এটা ওদিকে যাক, এটা এদিকে আসুক, তাহলে এখান থেকে জাস্ট রিভার্স করে দিবেন। ক্লিক করতে দেখুন দুদিকে ঘুরে গেছে। এত পেঁচানোটা না দেখি, এটা দেখি এসের মধ্যে দিলাম, ঘুরে গেছে। ঠিক আছে, ওকে। স্কেল সাইজটা কি? স্কেল সাইজটা হচ্ছে আপনি এই দুটা, এ পাশের এটা এবং এ পাশের এটা, সাইজগুলো বাড়াইতে কমাতে পারবেন। এমনি নর্মালি আমাদের এই স্ট্রোক কালারের উপরে, মানে স্ট্রোক সাইজের উপর নির্ভর করে সে বড় ছোট হয়। এখন ব্যাপার হচ্ছে, এটা এখন দেখতে পাচ্ছি নিচের যেই অংশটুকু আছে এটা অস্বাভাবিক বড়। তো চাইলে আমি এখান থেকে এটাকে ছোট করতে পারি, একদমই ম্যানুয়ালি ধরে ধরে। তো আমি ইচ্ছে মতো ছোটো করলাম। তাহলে এই পাশের এটাকে যদি ছোট করতে চাই, তাহলে এইভাবে এখান থেকে চেপে ধরে ছোট করে নিচ্ছি আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কেল সাইজ। ওকে, অ্যালাইনের মধ্যে কি রয়েছে? হ্যাঁ, অ্যালাইনের ব্যাপারটা হচ্ছে, এটা কি একদম এক্স্যাক্টলি বরাবর মাথায় থাকবে? মানে একটু খেয়াল করে দেখবেন, এটা যেখানে শেষ হয়েছে সেখানের পরে গিয়ে অ্যারো চিহ্নটা তৈরি হয়েছে। যেমন আমি যদি এটা বাড়াই, তাহলে সে কিন্তু শেপে জায়গা নিচ্ছে, মানে যে লাইনটি রয়েছে এটা জায়গাটা নিচ্ছে না, সে বাইরের দিকে বড় হচ্ছে। আবার এটা ঠিক মিডল থেকে দুদিকে ছড়াবে এমন। কিন্তু যদি এটাতে দেই, তাহলে দেখুন সে ওই যে লাইন, যতটুকু লাইন আমরা টেনেছিলাম ভিতরের দিকে সে জায়গা দখল করে নিচ্ছে। এখানে দেখুন মাথাটিতে তীর চিহ্ন তৈরি হয়েছে এবং এদিকে টানছে। তা আমার মনে হয় এখন যে এটি আছে এটি সবচেয়ে বেশি প্রোডাক্টিভ, কারণ আমরা বেশিরভাগ এই যে লাইনের দূরত্বগুলো টানি একটা নির্ধারিত বিষয়, একটা থেকে একটা দূরত্ব অনুমান করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একটি তীর চিহ্ন এদিকে দিলাম আর একটা এদিকে দিলাম। তো এই অবস্থায় যদি এটা বাহিরে চলে যায় তাহলে তো এটা বড় হয়ে গেল, যদি ভিতর থাকে তাহলে এমনটা হলো। দুটোরই প্রয়োজন আছে, না হলে তো তৈরি হতো না। যখন আপনার যেমনই প্রয়োজন অনুপাতে আপনি ব্যবহার করবেন। দুটোতেই আমরা চাইলে 50-50 রাখতে পারি। আরও একটা ব্যাপার, এখানে ধরুন 50/50 আছে, আমি চাচ্ছি এটা 100% বড় হয়ে যাক, কিংবা 80%। তাহলে কি হলো, এখানে 80 একবার দিলাম, তারপরে আবার ওটাতে ধরে দিতে হবে। এটা না করে একটু খেয়াল করলে দেখবেন এখানে একটি আইকন রয়েছে। এই আইকনটি হচ্ছে লিঙ্ক মানে কি, আপনি এটিতে একটা ক্লিক করে দেন। এবার এখান থেকে যে কোনো একটি চেঞ্জ করলে পাশাপাশি দেখুন দুটাই চেঞ্জ হচ্ছে। এটা যখন আমি চেঞ্জ করব তখন দেখুন এটা চেঞ্জ হচ্ছে। আমি এখানে ম্যানুয়ালি 80 লিখে দিচ্ছি, পাশেরটাও 80 হয়ে যাচ্ছে। তার মানে সমানভাবে দুটোর মধ্যেই পরিবর্তন হচ্ছে। খুবই সুন্দর একটি বিষয়। আরেকটি ব্যাপার বোঝার জন্য আমি এই অ্যারো চিহ্নগুলো বাদ দিচ্ছি, অথবা আচ্ছা, অ্যারো চিহ্নগুলো একটু বাদ দেই। এখান থেকে আমি নান এবং এখান থেকেও নান করে দিব। প্রথমটি কি নান পড়েনি? ওকে, সরি, ওকে, নাই। এবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, প্রোফাইল। এখন এটা ইউনিফর্মে আছে। যদি আমি সাইজটা বাড়াই তাহলে বিষয়টা ঘটবে। এখানে সবগুলো একসাথে সিলেক্টেড হয়ে আছে, তাই সবগুলোর মধ্যেই পরিবর্তন দেখা যাবে। প্রোফাইলের মধ্যে গেলে এখানে বেশ কিছু ডিজাইন দেখতে পাওয়া যাচ্ছে, ব্রাশিং টাইপের। ওকে, প্রতিটা যদিও আসলে নাম আছে, হোয়াইট প্রোফাইল 1, 2, 3 এভাবে করে। তো 1টিতে ক্লিক করি, কি হলো, দুই পাশে দেখুন একদম মসৃণ হয়ে গেছে। ঠিক আছে, কোণা তৈরি করেছে। তারপরে এই অবস্থায় যদি এখন সাইজ বাড়াতে থাকি, তাহলে দেখুন
এটা মাঝখান থেকে বাড়ছে, দুপাশ থেকে চিকন। ওকে, এরপরে দ্বিতীয়টি কি হচ্ছে দেখুন, একটু যেদিক এখানে একটু চিকন হয়ে গেছে, এদিক দিয়ে মোটা, এদিক দিয়ে চিকন, এরকম পরিবর্তন দেখা যাচ্ছে। রিভার্স করা যায়, ঘোরানো যায়। ওকে, আপনি যেমন খুশি তেমন করতে পারবেন। এরপরে এটা দিলে দুপাশেও সেম একইভাবে মসৃণ হয়ে গেছে, মাঝখানটায় এইভাবে সহজ আছে। ওকে, এটা দিলে যে কোনো একদিকে চিকন হয়ে অন্যদিকে বাড়তে থাকবে মোটা হয়ে। যেমন অ্যাশের মধ্যে কি দেখা যাচ্ছে, আমাদের শুরুটা এখানে ছিল, তার মানে শুরু থেকে আস্তে আস্তে একটা সময় সে চিকন হয়ে যায়। ঠিক আছে, এটা শুরুটা এখানে ছিল, এখান থেকে আস্তে আস্তে একটা সময় সে চিকন হয়ে গেছে। ওকে, সুন্দর। তারপরে হচ্ছে এটা, অর্থাৎ প্রতিটা কোনটা কেমন আচরণ করে আপনাকে নিশ্চয়ই একটু এক্সপ্লোর করে দেখতেই হবে। এটি হচ্ছে মূলত বিষয়। এটির পার্থক্য কি, এখানে দুটি রিভার্স দেখা যাচ্ছে। এটা হচ্ছে পাশাপাশি, আপনার শেপটা যদি পাশাপাশি থাকে আর এরকম প্যাড বের হবে, তাহলে এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আবার এটা আসলে বুঝবেন কীভাবে, দেখুন আমাদের লাইনটা ছিল এটা, এটা কোন দিক দিয়ে বড় হবে, এক পাশ তো বড় হচ্ছে, রিভার্স করলে দেখুন উপরে যাচ্ছে, আর এটা এদিকে ছিল, এদিকে বড় হয়েছে। যদি চাই এদিকে বড় হোক, তাহলে দেখুন এটা উপরে উঠে, সরি, এই যে উল্টা দিকে মোটা চিকন হয়ে গেছে। যাক, এগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন। আমরা এতক্ষণ যাবৎ এখানে যে ফাংশনটি দেখেছিলাম, একটু উপরে উঠতেই দেখুন এটি সেমভাবে আবার এই জায়গাতেও আছে। যদিও আরও অ্যাডভান্স হওয়ার জন্য আমরা এখানে আসলে অ্যাড করতে পারবো, এগুলো পরে দেখার বিষয়। বেসিকের মধ্যে কি রয়েছে, আচ্ছা, বেসিকের মধ্যে আসলে কিছু ব্রাশ, আমরা যদিও এই ব্রাশগুলো নিয়ে আবার কথা বলবো। আপাতত স্ট্রোক কালার এখান থেকে কীভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে সেই বিষয়টি আমরা দেখে নিয়েছি। তারপরে আমরা অনেক সময় শুধুমাত্র স্ট্রোক কালারের অপাসিটি কমানোর ব্যাপার থাকতে পারে, তো সেই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবেন উপরে অপাসিটি দেখা যাচ্ছে। আপনি এখানে সিলেক্ট করে এখান থেকে ইচ্ছে মতো অপাসিটি কমিয়ে এবং বাড়িয়ে নেওয়া যাবে। এরই মধ্যে আমরা আরও একটি ব্যাপার দেখতে চাই, সেটি হচ্ছে যখন আমরা কোনো একটি শেপ ক্রিয়েট করি এবং শেপের ভিতরে চাইলে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি। এখানে রেডিমেড থেকে আমি একটি কালার অ্যাপ্লাই করে দেখাচ্ছি, যেটা আসলে ফিল কালারের মধ্যে আসছে, এবং আউটলাইন কালারের মধ্যেও চাইলে স্ট্রোক কালার অ্যাপ্লাই করতে পারি। কিন্তু এখানে দেখুন আমি আউটলাইন কালারের মধ্যে স্ট্রোক কালার দেওয়া সত্ত্বেও আসলে সে সলিড কালার হিসেবে নিয়েছে, এটাকে গ্রেডিয়েন্ট কালার হিসেবে নেইনি। তো এই অবস্থায় যদি এখান থেকে আমি পরিবর্তন করি, জাস্ট রিভার্স করে দিচ্ছি, দেখুন এবার অ্যাপ্লাই হতে দেখা যাচ্ছে। এই অবস্থায় এখানে কিন্তু আবারও কালারগুলো ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট চেঞ্জ করা যাবে। তো এখানে গ্রেডিয়েন্ট চেঞ্জ করার জন্য স্ট্রোকের জন্য আলাদা কিছু সুন্দর ফরম্যাটিং দিয়েছে, যেটা দিয়ে আমরা আমাদের ডিজাইনকে খুব সুন্দর করতে পারি। তো এখানে যেহেতু এটা একটি স্ট্রোক কালার, স্ট্রোক গ্রেডিয়েন্ট, তাই এখানে ফ্রি ফ্রম যে টুলসটি রয়েছে সেটি কাজ করছে না, শুধুমাত্র লাইনার এবং রেডিয়াল এই দুটি কাজ করছে। তো একটু এক্সপ্লোর করে দেখতে হবে যে এটি আসলে কিভাবে কাজ করছে। এখানে চাইলে বললাম যে অপাসিটি কমানোর যে বিষয়টি রয়েছে, আমরা এখানে যে কোনো একটি কালারকে ধরে চাইলে এই কালারগুলোর অপাসিটি কমিয়ে নিতে পারি। লোকেশনস, এখানে যে ইয়েটি রয়েছে, কোন জিনিসটি অ্যাঙ্গেল চেঞ্জ করার যে বিষয়টি, সেটিও কিন্তু এখান থেকে পরিবর্তন করা যাবে। তো লোকেশন একটু চেঞ্জ করি, আচ্ছা লোকেশন তো উপরে, এটা ঠিক আছে, চেঞ্জ করা যাচ্ছে এভাবে করে, রিভার্স করা যাচ্ছে, এদিকটা সেদিকে ঘোরানো যায়, সেদিকটা এদিকে ঘোরানো যাচ্ছে। তো প্রতিটা বিষয় আসলে এক্সপ্লোর করে দেখার বিষয়, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এগুলো চেঞ্জ করা যায়। তাহলে এই পর্বে আমরা জানলাম স্ট্রোক কালারের বিভিন্নভাবে কালার চেঞ্জ করা যায়, স্ট্রোক কালারের সাইজ এবং যে ডটগুলো চেঞ্জ করা যায়, মোটা চিকন করা যায়, অনেকগুলো ব্যাপার। যদিও আমরা একটু সামনে গেলে আরেকটু অ্যাডভান্স জানতে পারবো।